হয়েছিল সেদিন? 4 জুলাই 1902 সাল, শুক্রবার। ভোরবেলা ঘুম ভাঙল বিবেকানন্দের। তাকালেন ক্যালেন্ডারের দিকে। আজই তো সেই দিন, আমেরিকার স্বাধীনতা দিবস। আর আজ আমার দেহত্যাগের দিন। মা ভুবনেশ্বরী দেবীর মুখটি তার মনে পড়ল। ধ্যান করলেন সেই দয়াময় প্রসন্ন মুখটি। বুকের মধ্যে অনুভব করলেন নিবিড় বেদনা। তারপর সেই বিচ্ছেদ বেদনার সব ছায়া সরে গেল। ভারী উৎফুল্ল বোধ করলেন বিবেকানন্দ। মনে নতুন আনন্দ, শরীরে নতুন শক্তি। তিনি অনুভব করলেন তার সব অসুখ টসুখ সেরে গিয়েছে। শরীর ঝরঝর করছে, শরীরে তার আর কোনোই কষ্ট নেই। মন্দিরে গেলেন স্বামীজি। ধ্যানমগ্ন উপাসনায় কাটালেন অনেকক্ষণ। আজ সকাল থেকেই তার মনের মধ্যে গুনগুন করছে গান। অসুস্থতার লক্ষণ নেই বলেই ফিরে এসেছে গান, সুর, আনন্দ। তার মনে আর কোনো অশান্তি নেই। শান্ত স্নিগ্ধ হয়ে আছে তার অন্তর। উপাসনার পরে গুরু ভাইদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে সামান্য ফল আর গরম দুধ খেলেন। বেলা বাড়ল। 8:30 নাগাদ প্রেমানন্দকে ডাকলেন তিনি। বললেন, আমার পুজোর আসন করো ঠাকুরের পূজাগৃহে। সকাল 9:30টায় স্বামী প্রেমানন্দ সেখানে এলেন পুজো করতে। বিবেকানন্দ একা হতে চান। প্রেমানন্দকে বললেন, আমার ধ্যানের আসনটা ঠাকুরের শয়নঘরে পেতে দে। এখন আমি সেখানে বসেই ধ্যান করব। অন্যদিন বিবেকানন্দ পুজোর ঘরে বসেই ধ্যান করেন। আজ ঠাকুরের শয়নঘরে প্রেমানন্দ পেতে দিলেন তার ধ্যানের আসন। চারিদিকের দরজা জানলা সব বন্ধ করে দিতে বললেন স্বামীজি। তারপর ধ্যান ভাঙলে বেলা 11টা পর্যন্ত কিন্তু স্বামীজি ধ্যান করলেন। তারপর যখন তার ধ্যান ভাঙল, ঠাকুরের বিছানা ছিঁড়ে গান গাইতে গাইতে বেরিয়ে গেলেন তিনি। মা কি আমার কালো কালো রূপা এলো কিসি, হৃদি পদ্ম করে আলো। তরুণ সন্ন্যাসী রূপের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছেন গুরু ভাইরা। বেলা 11:30টার মধ্যে দুপুরের খাওয়া দাওয়া সারতে বললেন বিবেকানন্দ। আজ নিজে একলা খাচ্ছেন না, খেতে বসলেন সকলের সাথে। সকালবেলা বেলুর ঘাটে জেলেদের নৌকা ভিড় করেছিল। নৌকা ভর্তি গঙ্গার ইলিশ। স্বামীজির কানে খবর আসতেই তিনি মহোৎসাহে সেই ইলিশ কিনিয়েছিলেন। তারই আদেশে রান্না হয়েছে ইলিশের অনেক রকম পদ। গুরুভাইদের সঙ্গে মহানন্দে ইলিশ ভক্ষণে বসলেন স্বামী বিবেকানন্দ। তিনি জানেন আর মাত্র কয়েক ঘন্টার পথ তাকে পেরোতে হবে। ডাক্তারের উপদেশ মেনে চলার আর কোনো প্রয়োজন নেই। জীবনের শেষ দিনটা তো আনন্দেই কাটানো উচিত। একাদশী করে খিদেটা খুব বেড়েছে। ঘটিবাটিগুলো খেয়ে ফেলতে ইচ্ছা করছে কথা বললেন স্বামীজি। পেট ভরে খেলেন ইলিশের ঝোল, ইলিশের অম্বল, ইলিশ ভাজা। দুপুরে মিনিট 15 বিছানায় গড়িয়ে নিয়ে প্রেমানন্দকে বললেন, সন্ন্যাসীর দিবানিদ্রা পাপ, চল একটু লেখাপড়া করা যাক। বিবেকানন্দ শুদ্ধানন্দকে বললেন, লাইব্রেরি থেকে শুক্ল যজুর্বেদটিকে নিয়ে আয়। তারপর হঠাৎ বললেন, এই বেদের মহিধরকৃত ভাষ্য আমার মন লাগে না। আমার দেহের অভ্যন্তরে মেরুদণ্ডের মধ্যস্থ শিরাগুলো, ইরা ও পিঙ্গলার মধ্যবর্তী যে নারীটি রয়েছে তার বর্ণনা ও ব্যাখ্যা আছে তন্ত্রশাস্ত্রে। আর এই ব্যাখ্যা ও বর্ণনায় প্রাথমিক বীজটি নিহিত রয়েছে বৈদিক মন্ত্রের গভীর সংকেতে। মহিধর সেটি ধরতে পারেননি। বিবেকানন্দ এইটুকুই বলে থামলেন। এরপর দুপুর 1টা নাগাদ 1টা থেকে 4টে পর্যন্ত 3 ঘন্টা স্বামীজি লাইব্রেরি ঘরে ব্যাকরণ চর্চা করলেন ব্রহ্মচারীদের সঙ্গে। তিনি পাণিনির ব্যাকরণের সূত্রগুলো নানা রকম মজার গল্পের সঙ্গে জুড়ে দিতে লাগলেন। ব্যাকরণ শাস্ত্রের ক্লাস হাসির হুল্লোড়ে পরিণত হলো। ব্যাকরণের ক্লাস শেষ হতেই 1 কাপ গরম দুধ খেয়ে প্রেমানন্দকে সঙ্গে নিয়ে বেলুর বাজার পর্যন্ত প্রায় 2 মাইল পথ হাঁটলেন। এতটা হাঁটা ইদানিং তার শরীর নিতে পারছে না। কিন্তু 1902 সালের 4 জুলাইয়ের গল্পটা কিন্তু ছিল অন্যরকম। কোনো কষ্টই আজ আর তাকে ক্লান্ত করতে পারছে না। কোনো কষ্টই যেন আজকে তিনি
অনুভব করছেন না। বুকে এতটুকু হাঁপও ধরল না। আজ তিনি অক্লেশে হাঁটলেন। বিকেল 5টা নাগাদ মঠে ফিরলেন বিবেকানন্দ। সেখানে আম গাছের তলায় একটা বেঞ্চি পাতা, গঙ্গার ধারে মনোরম আড্ডার জায়গা। স্বামীজির শরীর ভালো থাকে না বলে এখানে আর ইদানিং তিনি বসেন না। আজ শরীর ও মন একেবারে সুস্থ। তামাক খেতে খেতে আড্ডায় বসলেন বিবেকানন্দ। আড্ডা দিতে দিতে ঘন্টা দেড়েক কেটে গেল। সন্ধ্যা 6:30 হবে। সন্ন্যাসীরা কজন মিলে চা খাচ্ছেন। স্বামীজি 1 কাপ চা চাইলেন। সন্ধে ঠিক 7টা শুরু হলো সন্ধ্যা আরতি। স্বামীজি জানেন আর দেরি করা চলবে না। শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করার পরম লগ্ন এগিয়ে আসছে যে। তিনি ব্রজেন্দ্রকে সঙ্গে নিয়ে নিজের ঘরে চললেন। ব্রজেন্দ্রকে বললেন, আমাকে 2 ছড়া মালা দিয়ে তুই বাইরে বসে জপ কর, আমি না ডাকলে কিন্তু আসবি নে। স্বামীজি হয়তো বুঝতে পারছেন যে এটাই তার শেষ ধ্যান। তখন ঠিক সন্ধ্যে 7:45। স্বামীজি যা চেয়েছিলেন তা ঘটিয়ে দিয়েছেন। ব্রজেন্দ্রকে ডাকলেন তিনি, বললেন, জানলা খুলে দে, গরম লাগছে যে। মেঝেতে বিছানা পাতা, সেখানে শুয়ে পড়লেন স্বামীজি, হাতে তার জপের মালা। ব্রজেন্দ্র বাতাস করছেন স্বামীজিকে। স্বামীজি ঘামছেন। বললেন, আর বাতাস করিস নে, একটু পাটা টিপে দে। রাত 9টা নাগাদ স্বামীজি বাঁ পাশে ফিরলেন। তার ডান হাতটা থরথর করে কেঁপে উঠল। কুণ্ডলিনীর শেষ ছোবল বুঝতে পারলেন বিবেকানন্দ। শিশুর মতো কাঁদতে লাগলেন তিনি। দীর্ঘশ্বাস ফেললেন, গভীর সেই শ্বাস। মাথাটা নড়ে উঠতেই বালিশ থেকে পড়ে গেল। ঠোঁট আর নাকের কোণে রক্তের ফোঁটা। দিব্যজ্যোতিতে উজ্জ্বল তার মুখ, ঠোঁটে কিন্তু তখন হাসি। ঠাকুর তাকে বলেছিলেন, তুই যেদিন নিজেকে চিনতে পারবি সেদিনই তোর এই দেহ আর থাকবে না। স্বামীজি বলেছিলেন তার 40 পেরোবে না। বয়সের ঠিক 39 বছর 5 মাস, তার বয়স তখন 24 দিন। 39 বছর 5 মাস 24 দিন। পরের দিন ভোরবেলা একটি সুন্দর গালিচার উপর শায়িত, দিব্য ভাবদীপ্ত, বিভূতি বিভূষিত বিবেকানন্দ। তার মাথায় ফুলের মুকুট, তার পরনে নবরঞ্জিত গৈরিক বসন, তার প্রসারিত ডান হাতের আঙুলে জড়িয়ে আছে রুদ্রাক্ষের জপমালাটি। তার চোখ দুটি যেন ধ্যান ও মগ্ন শিবের চোখ, অর্ধ নিমিলিত, অন্তর্মুখী অক্ষিতারা। নিবেদিতা ভোরবেলাতেই চলে এসেছেন। স্বামীজির পাশে বসে হাত পাখা নিয়ে অনবরত বাতাস করছেন। তার 2টি গাল বেয়ে নামছে নীরব অজস্র অশ্রুধারা। স্বামীজির মাথা পশ্চিম দিকে, পা দুখানি পূবে গঙ্গার দিকে। সাহিত্য বিবেকানন্দর পাশেই নিবেদিতাকে দেখে বোঝা যাচ্ছে সেই গুরুগত প্রাণা ত্যাগ তিতিখানুরাগিনী বিদেশিনী তপস্বিনী। তার হৃদয় যেন গলে পড়ছে সহস্র ধারে। আজকের ভোরবেলাটি তার কাছে বহন করে এনেছে বিশুদ্ধ বেদনা। অসীম ব্যথার পবিত্র পাপকে জ্বলছেন, পুড়ছেন তিনি পাবকে। এই বেদনার সমুদ্রে তিনি একা, নির্জনবাসিনী নিবেদিতা। বিবেকানন্দের দেহ স্থাপন করা হলো চন্দন কাঠের চিতায়। আর তখনই সেখানে এসে পৌঁছালেন জননী ভুবনেশ্বরী। চিৎকার করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন মাটিতে। কি হলো আমার নরেনের, হঠাৎ চলে গেল কেন? ফিরে আয় নরেন, ফিরে আয়, আমাকে ছেড়ে যাসনি বাবা। আমি কি নিয়ে থাকবো নরেন? মায়ের সন্তান হারা মায়ের আকুল মিনতি। ফিরে আয়, ফিরে আয়। সন্ন্যাসীরা তাকে কি যেন একটা বোঝালেন, তারপর তাকে তুলে দিলেন নৌকায়। জ্বলে উঠল বিবেকানন্দের চিতা। মাঝ গঙ্গা থেকে তখন ভেসে আসছে ভুবনেশ্বরীর বুক ফাটা কান্না। ফিরে আয় নরেন, ফিরে আয়। ভুবনেশ্বরীর নৌকা ধীরে ধীরে মিলিয়ে গেল। তার কান্না, ফিরে আয় নরেন, ফিরে আয়, ভেসে বেড়াতে লাগলো গঙ্গার বুকে। নিবেদিতা মনে মনে ভাবলেন, প্রভুর এই জ্বলন্ত বস্ত্রখণ্ডের এক টুকরো যদি পেতাম। সন্ধে তখন 6টা। দাহকার্য সম্পূর্ণ হলো। আর নিবেদিতা অনুভব করলেন কে যেন তার জামার হাতায় টান দিল।
তিনি চোখ নামিয়ে দেখলেন অগ্নি ও অঙ্গার থেকে অনেক দূরে ঠিক যেখানে দাঁড়িয়ে আছেন তিনি, সেখান থেকেই উড়ে এসে পড়ল ততটুকু জ্বলন্ত বস্ত্রখণ্ড যতটুকু তিনি প্রার্থনা করেছিলেন। নিবেদিতার মনে হলো মহাসমাধির ওপার থেকে উড়ে আসা এই বহ্নিমান পবিত্র বস্ত্রখণ্ড তার প্রভুর, তার প্রাণ সখার শেষ চিঠি। এ কাহিনী লিখেছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়।